এসইও ইন্ডাস্ট্রিতে সবচেয়ে সহজ কাজ অন পেজ এসইওর কাজগুলা। এবং এটাতে জাস্ট বেশ কিছু মানে খুব যে বেশি পরিবর্তন আসছে তা কিন্তু না। এটা জাস্ট আপনি ফলো করলেই পারবেন, কয়েকটা স্টেপ ফলো করলেই করতে পারবেন। So, আমরা দেখবো যে ধাপে ধাপে আমাদের কি কি করতে হবে, যে কয়টা অন পেজ এসইওর কয়টা কাজ আছে আসলে। তো এই কাজগুলো আমরা এক একটা করে দেখি। আচ্ছা, প্রথমত আমাদেরকে যেটা করতে হবে অন পেজ এসইওতে, অন পেজ এসইওর প্রথম স্টেপ, আপনি যদি বলেন এখানে স্টেপ বাই স্টেপ আমরা করব তাও হবে, অথবা যদি বলেন যে এখানে কিছু কাজ করতে হয়, এ নাম্বার অফ ওয়ার্ক, আমরা জাস্ট নাম্বারিং করতেছি, সেটা বললেও হবে। তো প্রথমত আমাদেরকে যেটা করতে হবে, একদম সবার প্রথমে আমাদেরকে টাইটেলটা অপটিমাইজেশন করতে হবে। আমার কথা বুঝছেন? জি টাইটেল অপটিমাইজেশন, এই টাইটেল অপটিমাইজেশন মানে কি? এই টাইটেল অপটিমাইজেশন মানে সোজা কথা হচ্ছে টাইটেলের মধ্যে আপনার কিওয়ার্ডটা থাকতে হবে। এইটা ম্যান্ডেটরি। মানে আপনি যে টাইটেলটা দিচ্ছেন, আমরা টাইটেল কি সেদিন ভালো করে দেখেছি, দেখেছি না? বা হেডিং কি বা H1 কি দেখেছি না? ওই হেডিং বা H1 বা টাইটেল, এটার মধ্যে আপনার কিওয়ার্ডটা থাকতে হবে। কিওয়ার্ডটা থাকতে হবে, তাহলে ওই টাইটেলটা অপটিমাইজেবল হবে। আমার কথা কি বুঝছেন? যখন জি আপনার টাইটেলের মধ্যে আপনার টার্গেটেড কিওয়ার্ডটা ইনক্লুড থাকবে, তখন ওই টাইটেলটা অপটিমাইজেশন হবে। কথা বুঝতে পেরেছেন? তার মানে আমাদের অন পেজের প্রথম কাজ কি? কোনো ওয়েব পেজের টাইটেলে যদি মেইন টার্গেটেড কিওয়ার্ডটা না থাকে, তাহলে ওই টাইটেলে কি করা? মেইন টার্গেটেড কিওয়ার্ডটাকে ভাই, ইনক্লুড একটু করা। মাইক্রোফোনটা অফ করেন। হ্যাঁ হ্যাঁ, কার যেন শব্দ আসছে ভাই। ঠিক আছে, ওকে। এখন কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন সাউন্ড, ওকে। সো টাইটেল অপটিমাইজেশনের ব্যাপারটা বুঝতে পেরেছেন? তাহলে প্রথমত কোনো ওয়েব কন্টেন্টের মানে ওয়েব পেজের টাইটেলে আপনি যদি যান দেন দেন দেখেন ওই টাইটেলটা আমাদের অন পেজ এসিও করতে হবে প্রথমত। সো অন পেজ এসিওর প্রথম স্টেপটাই হচ্ছে আপনি যখন কোনো একটা পেজ ওপেন করছেন সেই পেজের টাইটেলের দিকে আপনার অ্যাজ অ্যান এসইও এক্সপার্ট নজর দিতে হবে। নজর দেওয়ার পরে যদি দেখেন আপনার ওই টাইটেলের মধ্যে, ওই ওয়েব পেজের টাইটেলের মধ্যে মেইন টার্গেটেড যে কিওয়ার্ডটা, মেইন টার্গেটেড কিওয়ার্ড কোনটা যেটা দিয়ে সার্চ করলে উনি র্যাঙ্ক করতে চাচ্ছে এবং যেটার উপরে বেস করে উনি ওই ওয়েব পেজটাই বানাইছে, ওই কিওয়ার্ডটা আদৌ তার টাইটেলের মধ্যে আছে কিনা সেটা দেখতে হবে। আর যদি না থাকে, যদি থাকে ভালো, দ্যাটস গুড, এটা একটা ভালো টাইটেল অ্যান্ড টাইটেলটা অপটিমাইজেশন করাই অলরেডি। আর যদি না থাকে, তাহলে প্রথম স্টেপে একদম প্রথম ধাপ হিসেবে আমাদের কি করতে হবে? ওই টাইটেলের মধ্যে কিওয়ার্ড ইনক্লুড করে টাইটেলটাকে অপটিমাইজ করতে হবে। বুঝতে পেরেছেন? জি ভাই, পারছেন। কিন্তু এখানে মাথায় রাখবেন, টাইটেলটা অপটিমাইজ করতে বলছি কিওয়ার্ড ইনক্লুড করতে, তার মানে যেখানে যাচ্ছে সেখানেও কিওয়ার্ড লাগাই দিবেন, না গেলেও লাগাই দিবেন, বিষয়টা এরকম না। পুরো টাইটেলটা যেন অর্থবহ হয়, অর্থবহ। অর্থবহ বুঝছেন তো? মানে ধরেন একটা টাইটেল, যে টাইটেলটা আপনি জাস্ট হুটহাট করে ওই যে কিওয়ার্ড দিতে বললাম, কিওয়ার্ড দিলে অপটিমাইজেশন হবে, আপনি যে কোনো এক জায়গায় দিলেন কিওয়ার্ড হান্দায়, মানে কিওয়ার্ড ইনক্লুড করে দিয়েছেন, হয়ে গেছে অপটিমাইজেশন, যেহেতু টাইটেলের মধ্যে কিওয়ার্ড দিলেই অপটিমাইজেশন হয়ে গেছে। ভাই বিষয়টা এরকম না। আপনি যেখানে দেখবেন যে কিওয়ার্ডটা ইনক্লুড করলে আপনার অর্থটা নষ্ট হয়ে যাচ্ছে, পুরো টাইটেলের একটা মিনিং থাকে, ওই মিনিংফুল, একটা মিনিংফুল টাইটেল যেন হয়, কিওয়ার্ড ইনক্লুড করার পরেও আপনাকে এটা বিবেচনা করতে হবে। সো যেখানে যাবে সেখানে কিওয়ার্ড ইনক্লুড করবেন, আগে পরে সামনে পিছনে, 2 ওয়ার্ড আগে বা 2 ওয়ার্ড পরে, সেটা ভিন্ন ব্যাপার, যাতে করে আপনার টাইটেলটা কিওয়ার্ড ইনক্লুড করার পরেও মিনিংফুল থাকে। বুঝতে পেরেছেন? জি আমার কথা কি বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, এটা মাথায় যেন থাকে। দেন আমাদের সেকেন্ড স্টেপটা কি? আমাদের সেকেন্ড স্টেপটা কি হবে বলেন? আমাদের সেকেন্ড স্টেপটা হবে যে মেটা ডিসক্রিপশন। সাব হেডিং গুলা ঠিক করা। সাব হেডিং গুলা কি করা? ঠিক করা। এই যে আমরা বলেছিলাম H1, H2, H3, H4, এইভাবে H6 অবধি আছে, H6 অবধি আছে। সো আপনাকে এই H2 থেকে H6 পর্যন্ত যে সাব হেডিং গুলা থাকে, এগুলা আপনাকে আগে ঠিক করে নিতে হবে। এই স্ট্রাকচারটাকে আপনাকে আগে ঠিক করে নিতে হবে। আবার বলতেছি, সাব হেডিং,
আমরা এখানে কথা বলছিলাম ওই দিন টাইটেলের মধ্যে কি থাকে, বা টাইটেলকে কি বলা হয়, হেডিং বলা হয় না? টাইটেলকে হেডিং বলা হয় বা H1 বলা হয়, হেডিং ওয়ান বলা হয়, আমার কথা বুঝছেন? জি। জি ভাই। টাইটেলকে হেডিংও বলা হয়, তিনটা নাম টাইটেল, টাইটেলের নাম তো টাইটেলে আছেই, ওটা হেডিংও হয় আবার ওটা H1ও হয়। সো একটা কন্টেন্টে, মাথায় রাখবেন, একটা কন্টেন্টে মেন টাইটেল অথবা এক মেন হেডিং অথবা H1, একদম সংক্ষেপে যদি বুঝি তাহলে H1, কন্টেন্টের ভাষায় সেটা H1, তাহলে একবারে ইজিলি মনে রাখতে পারবেন যখন আপনার ওয়ার্ডপ্রেসে কাজ করতে যাবেন। একটা কন্টেন্টে H1 অথবা সবচেয়ে বড় হেডিং আমরা যেটাকে বলি, সেটা একবার থাকে। কয়বার? একবার। বাহ। নেবার এবার, কখনো না, বা কখনোই একবারের বেশি কোনো H1 থাকতে পারবে না। সেটা কোনো ওয়েব পেজে, যে কোনো ওয়েব পেজে একবারের বেশি H1 থাকতে পারবে না। বুঝতে পেরেছেন? অর্থাৎ বড় হেডিং একটাই থাকবে, একটার বেশি বড় হেডিং থাকবে না। আমার থাকবে না। কথা কি বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, সেকেন্ড হচ্ছে সাব হেডিং। তাহলে সাব হেডিং কি? সাব হেডিং হচ্ছে বড় হেডিং এর পরে যেটা থাকে আর কি, সাব হেডিং। বুঝতে পেরেছেন না? মানে প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর পরে কি থাকে? মন্ত্রী, দেন মন্ত্রী। উপমন্ত্রী, হুম, রাইট? প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, এইভাবে তো। সো এই যে সাব হেডিং, মানে প্রথমে থাকবে হেডিং, মানে উনি বস, হেডিং এর পরে তার যিনি থাকবেন তিনি সাব হেডিং। এবার সাব হেডিং এর মধ্যে আবার কথা আছে, সাব হেডিং এর মধ্যে অনেকগুলো অপশন, 2 থেকে শুরু করে 6 অব্দি, 2 থেকে শুরু করে 6 অব্দি। এই 2, 3, 4, H1, H2, H1 তো একটাই থাকবে, H2, H3, H4, H5, H6, মানে হেডিং 1, হেডিং 2, হেডিং 3, হেডিং 4, হেডিং 5, হেডিং 6, এইভাবে। কথা কি বুঝতে পেরেছেন? এখন দেখেন, টাইটেল, যেটাকে আমরা H1 বলেছি, এইটা হচ্ছে আসলে জাস্ট একটা কন্টেন্টের মেন জিনিসটা আমি আপনাকে বোঝাই, তাহলে বুঝতে পারছেন। এই আমাদের সেম ওই টার্গেটেড কিওয়ার্ড দিয়ে যায়, তাহলে আপনি ইজিলি বুঝতে পারবেন। আচ্ছা, সো একটা জিনিস খেয়াল করেন, এই যে পুরো পেজটা জিডিনেটের, এই যে পুরো পেজটা, এখানে যত কন্টেন্ট, যত আয়োজন, যত কিছু করা, কাকে ঘিরে? মেইন স্মার্ট ওয়াচ। কোন কোনটাকে ঘিরে? বেস্ট স্মার্ট ওয়াচেস, এইটাকে ঘিরে না? জি। এটাই তো তাদের আলটিমেট, মানে এইটাই তো তাদের মেইন টার্গেটেড কিওয়ার্ড, তাই না? কথা বুঝেন? ওদের হ্যাঁ মেইন হ্যাঁ। টার্গেটেড কিওয়ার্ড কি এতদিন ধরে বুঝাচ্ছি, আপনারা বুঝতেছেন না? আমরা কিন্তু বারবার সেম ওয়েবসাইট দিয়ে উদাহরণ দিচ্ছি, রাইট? যাতে আপনারা ইজিলি বুঝতে পারেন, আপনারা রিলেট করতে পারেন এটার সাথে। এটাই তো তাদের টার্গেটেড কিওয়ার্ড, এইটাকে কেন্দ্র করেই তো তারা র্যাঙ্ক করতে চাচ্ছিল, তাই না? জি। তো এই ওয়েব পেজে যত কিছু, যত আয়োজন, কাকে ঘিরে? এই কিওয়ার্ডটাকে বেস্ট ঘিরে না? ওয়াচ। হুম। এই কিওয়ার্ডটাকে ঘিরে। সো আপনাদের তাইলে মনে রাখতে হবে এই কিওয়ার্ডটাকে ঘিরে, মানে H1 কে ঘিরে, বা হেডিং বা টাইটেল, আপনারা যেটাই বলেন না কেন, এই টাইটেল বা H1 কে ঘিরেই মূলত সবচেয়ে পুরো পেজের আয়োজনটা। কথা বুঝতে পেরেছেন? তো উনি তো বস হবেনই। কথা কয় না? জি ভাই। বিয়ে বাড়ির মেন বস। উদ্দেশ্য কেটা থাকে? বর আর বর। কনে না? বর আর করে বর। না? ওরাই তো, মানে ওদেরকে ঘিরেই তো এত আয়োজন, 400-500 মানুষ খাইতেছেন লুটাইয়া পুটাইয়া, কাকে ঘিরে? ওদের দুইজনকে টার্গেট করেই তো। সো জি ভাই। তাহলে টাইটেল বা ওই যে H1 যেটা, সেটা তো কিওয়ার্ড, তো ওটাকে ঘিরেই যেহেতু আপনার পুরো একটা ওয়েব পেজের আয়োজন, সো ওটা বস হিসেবে থাকবে, বা H1, উনি ওয়ানই থাকবে, নাম্বার 1 আর কি, রোল নাম্বার 1 যেটাই বলেন, উনি ওয়ান। দেন ওইটার ভেতরে আপনি যে থাকেন, এইবার ওইটার ভেতরে আপনার আরো কিছু, যেমন হচ্ছে আমরা ছোটবেলায় প্যারাগ্রাফ লিখছি না, সাবহেডিংটা বুঝাইতে গেলে প্যারাগ্রাফটা, বা হচ্ছে এটাকে কি বলে, আমরা হচ্ছে রচনা লিখছেন না, রচনা। জি ভাই, প্রথমে ভূমিকা দিতাম। প্রথমে ভূমিকা না, রচনা, তো রচনা কাকে ঘিরে ধরেন? রচনার, আমাদের রচনার নাম হচ্ছে কি, মাই এম ইন লাইফ, রাইট? অথবা মানে আমার জীবনের উদ্দেশ্য বলেন, বা হচ্ছে বড় হয়ে তুমি কি হতে চাও, রাইট? কথা জি। কয় না? এটাকে উদ্দেশ্য করে তো 10 পেজ, 15 পেজ, যে যা পারতেন লিখতেন নাকি? জি। জি ভাই। এখন মেন উদ্দেশ্য কোনটা, মানে আপনি ওই 10 পেজ, 15 পেজ, 20 পেজ, ওই এতগুলা পেজের মধ্যে ঘুরে ফিরে কোন কথাটা কাকে ঘিরে, মানে কি আপনি লিখতেছেনটা কি আসলে? লিখতেছি কি আমি বড় হয়ে কি হতে চাই, তাই না?
বা মানে জি ইংলিশে যদি বলেন মাই এম ইন লাইফ, তাই না, অথবা আমার শখ, এটাই বলতে পারেন। তো এই যে আমরা যে রচনাটা লিখলাম, একটু ভালো করে খেয়াল করেন তো, আপনার ওই রচনার মধ্যে অনেকগুলা পয়েন্ট ছিল না? জি। অনেক হুম অনেক 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 পয়েন্ট ছিল, ছিল কি না? অথবা ধরেন জি ভাই। বাংলাদেশের রচনা লিখতেছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ 1971 বা 71-এর মুক্তিযুদ্ধ পটভূমি, এটা হচ্ছে আপনার রচনা, 20 পেজ লিখে ফেললেন, তাহলে কি কি, কতগুলা পয়েন্ট আসবে, কেমনে আসবে? প্রথমে ভূমিকা থেকেই শুরু হবে, বাংলাদেশের উত্থান 1947 থেকে, নাকি হ্যাঁ, দেশ বিভাগ থেকে শুরু হবে না? জি দেশ বিভাগ থেকে শুরু হবে। দেশ বিভাগ থেকে শুরু করে একদম লাস্ট ফাইনালি 16 ডিসেম্বর অব্দি যাবে, নাকি? এরই মধ্যে কতগুলা পয়েন্ট থাকবে, কিরকম থাকবে? আপনার হচ্ছে ভাষা আন্দোলন থাকবে, তারপর হচ্ছে 69-এর গণঅভ্যুত্থান থাকবে, তারপরে 70-এর নির্বাচন থাকবে, তারপরে হচ্ছে আপনার 56 নাকি 55-তে ওই যে আহ, আওয়ামী লীগের প্রতিষ্ঠা থাকবে, থাকবে না? জি কথা কয় না, এরা মনে হয় জানে না। জি থাকবে। এই যে এগুলো থাকবে, তারপরে শেষে গিয়ে 1971-এর মুক্তিযুদ্ধ যোগ হবে, নাকি? তারপরে আরো অনেক কিছু থাকবে, ওখানে 7ই মার্চের ভাষণটাও যোগ হবে, স্পোর্টস ময়দানের ঐতিহাসিক ভাষণ। তারপরে কি থাকতে পারে? তারপরে থাকবে হচ্ছে আব্দুল হামিদ খান ভাসানীর ভূমিকা, এ কে ফজলুল হকের ভূমিকা, এটা সেটা, রাইট? জি এইভাবে তো আসবে, তো এগুলা এক একটা প্রত্যেকটা পয়েন্ট আকারে আসবে না? তো আপনি যে এইখানে যে কথাবার্তাগুলো বলতেছেন এই স্মার্ট ওয়াচেসকে ঘিরেই, এখানে দেখেন, তো এইটাই যদি মেন হয় আপনার এই পেজ, এত বড় একটা পেজ, যা লিখতে হবে এটাকে ঘিরে, তো এখানে অনেকগুলো পয়েন্ট আসবে না? এই প্রত্যেকটা পয়েন্ট এক একটা সাব হেডিং, এবার কি বুঝতে পেরেছেন? জি ভাই, বুঝতে সাব পারতেছি। হেডিং, মেইন টপিকটা, মানে অরিজিনাল যে টপিকে আপনি কথা বলতেছেন, যে টপিকে আপনি লিখতেছেন, ওটাই হচ্ছে H1 বা হেডিং 1 অথবা টাইটেল, রাইট? জি আর ওই টপিকে কথা বলতে গিয়ে যতগুলা পয়েন্ট আপনি যোগ করবেন, প্রত্যেকটা পয়েন্ট এক একটা সাব হেডিং। আমার কথা কি এবার বুঝতে পেরেছেন? জি জি উদাহরণ বেশি দিই আমি কিন্তু, মানে প্র্যাকটিক্যালের চাইতে মনে হয় এই কথা বলি বেশি, নাকি থিওরিটিক্যাল কথাবার্তা বলি বেশি, কারণ ওটাতেই আপনার বোঝা, যাতে করে আপনারা ইজিলি বুঝতে পারেন, রিলেট করতে পারেন। আচ্ছা, সো তাহলে সাব হেডিং আমরা বুঝতে পেরেছি না? এইবার সাব হেডিং এর মধ্যে দেখেন, প্রত্যেকটা সাব হেডিং শুরু হয়েছে কোথা থেকে? H2 থেকে, জি H3, H4, H6 অব্দি, রাইট? সো এই H2 কে থাকবে, H4 প্রথমত হচ্ছে একটা সাব হেডিং থাকবে, মানে অনেকগুলো সাব হেডিং থাকবে, একটু ভালো করে খেয়াল করেন। পয়েন্ট যেগুলো থাকবে, পয়েন্টগুলো এক একটা সাব হেডিং হবে, ওই পয়েন্টের ভিতরে যদি আবার একটা ছোট পয়েন্ট থাকে, আরো কয়েকটা ছোট পয়েন্ট থাকে, তাহলে প্রথমত যে মেইন পয়েন্টগুলা সেগুলো সবগুলো কি হবে? H2 হবে। এবার এই প্রত্যেকটা বড় পয়েন্ট, মানে এই বড় পয়েন্টের আন্ডারে আরো আরো ছোট ছোট পয়েন্ট থাকতে পারে না? হ্যাঁ, থাকতে পারে। থাকে না? থাকে তো। হ্যাঁ, জি ওটা হবে কি? H3। থ্রি ওটার মধ্যে যদি আবার পয়েন্ট থাকে, ওই ছোট পয়েন্টগুলোর মধ্যে যদি আবার মাইক্রো পয়েন্ট থাকে, সেটা হবে H4। H4। এইবার বুঝতে পেরেছেন তো সিরিয়ালটা কিভাবে আসবে সাব হেডিং এর? হ্যাঁ কারণ অনেকগুলো এইচ থাকাতে H6 অব্দি অনেকগুলো এইচ, কোথায় কোনটা ব্যবহার করব, এই জন্য আসলে এত কাহিনী করে বোঝানো। এবার বুঝতে পেরেছেন? জি জি ভাই। যেমন হচ্ছে আমরা যদি 70-এর নির্বাচন, 1970-এর নির্বাচনের কথা বলেছি, এখনকার নির্বাচনের কথা কয়ে লাভ নাই, এখন তো নির্বাচনই নেই। তো এই যে 70-এর নির্বাচনে কার কতটুকু ভূমিকা, কোন দলের কতটুকু ভূমিকা, যা, রাইট? এভাবে যদি আপনি লিখতে দেখেন, মেন পয়েন্টটা ছিল মুক্তিযুদ্ধ, সেখান থেকে 70-এর নির্বাচন, এই 70-এর নির্বাচনে আবার কোন দলের ভূমিকা কতটুকু বা কোন নেতার ভূমিকা কতটুকু, এগুলো এক একটা ছোট ছোট করে পয়েন্ট না? পয়েন্টের ভিতরে ছোট পয়েন্ট, রাইট? তো এইভাবে আমাদের কন্টেন্টের মধ্যেও অনেকগুলো সাবহেডিং থাকবে, সাবহেডিং গুলো হচ্ছে পুরো আকারে, মানে পুরো কন্টেন্টের একটা পয়েন্ট, পয়েন্ট যেগুলো আর কি, মেইন পয়েন্ট যেগুলো থাকবে সেগুলো হবে সাবহেডিং। ওই মেইন পয়েন্টের ভিতরে আরো যত মাইক্রো পয়েন্ট থাকবে সেইটা এবার সিরিয়ালি H3, H4, H6 এ বদ্দি যাবে, ঠিক আছে? আই জি থিঙ্ক ইটস ক্লিয়ার। হ্যাঁ ভাই, ক্লিয়ার। তো মোস্ট অফ দ্য টাইম H3 অব্দি সর্বোচ্চ বার ব্যবহার হয়ে থাকে, মানে H3 অব্দি ব্যবহার হয়ে থাকে ওইগুলা, মানে খুব কম, মানে খুব কম কন্টেন্টে, খুব কম ওয়েব পেজে H6 অব্দি আসলে যাওয়া লাগে, আদারওয়াইজ H3-র মধ্যেই সীমাবদ্ধ। কারণ এত ছোট ছোট পয়েন্ট আসে না, মূলত আসে নাকি?
মানে আপনার চিন্তা করেন একটা সাব হেডিং আসবে, ওই সাব হেডিং এর মধ্যে আরো 5টা, মানে তারপরে আরেকটা, তারপরে আরেকটা, তারপরে আরেকটা, মানে একটা ছোট পয়েন্ট আসবে, তারপরে আরেকটা ছোট পয়েন্ট আসবে, ওই পয়েন্টের ভিতরে আরেকটা ছোট পয়েন্ট আসবে, ওই পয়েন্টের ভিতরে আরেকটা ছোট পয়েন্ট আসবে, এইভাবে H6 ব্যবহার হবে। H6 অব্দি এত ছোট পয়েন্ট থাকে নাকি? হয় না মূলত। তো এই জন্য H3 হচ্ছে, মানে H3 অব্দি সর্বোচ্চ ব্যবহার হয়ে থাকে। কথা কি বুঝতে পারলাম? জি আচ্ছা, তাইলে প্রথমত টাইটেল অফ, এবার এবার বলতে পারেন H2, H3, H4 এগুলা কয়বার থাকতে পারে? শুধুমাত্র H1 H1 মানে একবার, একবার, একবার। আর একটা কথা কি বুঝতে পেরেছেন? আর H2 থেকে H6 অব্দি এই এইচ গুলা মাল্টিপল টাইম থাকতে পারে, নো প্রবলেম। শুধুমাত্র H1 কয়বার? একবার। আদারওয়াইজ যত এইচ আছে H2 থেকে H6 অব্দি এগুলা মাল্টিপল টাইম, এ লট অফ টাইম ব্যবহার হইতে পারে, সেই ক্ষেত্রে কোনো সমস্যা নাই। কিন্তু টাইটেল বা হেডিং H1 যদি ডাবল টাইম ব্যবহার করেন তাহলে কন্টেন্ট শেষ, ওয়েব পেজ র্যাঙ্ক করবে না। বুঝতে পেরেছেন? জি তাহলে সাব হেডিং গুলা কি করতে হবে? এই সাব হেডিং গুলাও আমাদেরকে প্রথমত ঠিক করে নিতে হবে। তারপরে যদি কোনো কোনো সাব হেডিং এ আমাদের কিওয়ার্ডটা ইনক্লুড করা যায়, আমি আবার বলছি, যদি কোনোভাবে ইনক্লুড করা যায় ন্যাচারালি, ন্যাচারালি কথা বলতে গিয়ে আসতেছে, তাইলে ইনক্লুড করবেন। এই ইনক্লুড করে অপটিমাইজেশন করবেন। আবার জোরপূর্বক ইনক্লুড করে কন্টেন্টের কোয়ালিটিটা নষ্ট করবেন না। ফোর্স করা যাবে না। কি বললাম? ফোর্স করা যাবেন না। মানে ফোর্স করা যাবে না যদি ওই পয়েন্টের নামটা, যেমন হচ্ছে আমরা যে এই যে মুক্তিযুদ্ধের উদাহরণটা দিলাম, ওটা একটা রচনা, রাইট? ওই রচনার মধ্যে এখন 1971, বা সরি এই যে 1952 সাল, 1952 সালের ভাষা আন্দোলন, জাস্ট আমরা হয়তো এইটাকে পয়েন্ট দিতে পারি। এখন আবার যদি ওই যে যেহেতু মুক্তিযুদ্ধ, ওইটা আমাদের মেইন টার্গেটেড কিওয়ার্ড, 1952 সালের ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ হইল, হবে ভাই? না ভাই হবে না। এইভাবে হবে? না, এটা কি গেছে ভাই ন্যাচারালি? যায় নাই। তো জোরপূর্বক দেওয়া হয়েছে। জোরপূর্বক দেওয়া হয়েছে ওই মুক্তিযুদ্ধ, ওটা মানে ওই ওয়ার্ডটার কোনো মিনিংই নেই, ওখানে দেওয়ার কোনো দরকারই ছিল না, রাইট? কিন্তু আমি যদি কথাটা এইভাবে বলতাম, বা আমার যদি হেডিংটা এইভাবে হইতো, 71-এর মুক্তিযুদ্ধে 1952 সালের ভাষা আন্দোলনের পটভূমি, রাইট? এইবার কি গেছে কিনা? মানে আমি বোঝাতে জি চাচ্ছি, এই যে 71-এ যে মানুষ এত কষ্ট করে যুদ্ধ করলো, এইটার ক্ষেত্রে 52 সালের ভাষা আন্দোলন কতটুকু ভূমিকা করছে? অবশ্যই ভূমিকা রাখছে, কারণ 52 সালে মানুষ যখন ভাষাকে রাষ্ট্রভাষা আন্দোলন নামছে, এইটা সেটা মানুষের ভয় ভীতি কেটে গেছে, যার কারণে ও 71-এ সেই নামতে ভয় পায় নাই, রাইট? এইভাবে বলতে গেলে কিন্তু হেডিংটা গেছে কি গেছে না? জি ভাই গেছে। সো এইটাই, ন্যাচারালি যদি যায় আমার মেইন টার্গেটেড কিওয়ার্ডটা, তাহলে আমরা ইনক্লুড করব। আর যদি ন্যাচারালি না যায় তাহলে কি করব না? ফোর্স করে শুধু শুধু সাবহেডিং বা কন্টেন্টের স্ট্রাকচারটা কি করব না? দূষিত করবে না। বুঝতে পেরেছেন? জি জি কথা কি ক্লিয়ার? জি ভাই। ওকে। পয়েন্ট নাম্বার 3, মানে আমাদের টাস্ক নাম্বার 3, 3 নাম্বার কাজ আমাদের কি হবে? 3 নাম্বার কাজ হচ্ছে আমাদের কন্টেন্টটাকে, আচ্ছা এটা কথা বলি, কন্টেন্টটাকে যেমন হচ্ছে, এখন একটা কথা দেখেন তো, আমি জাস্ট একটা কন্টেন্ট দেখাচ্ছি, রাইট? এই যেমন এইটা একটা কন্টেন্ট, অ্যান্ড দেন এখানে আপনি ভালো করে খেয়াল করেন, আমি স্ক্রল করছি, আপনারা শুধু দেখে থাকবেন, নীরবে দেখে থাকেন, মানে দেখতে থাকেন। ওকে, একদম শেষ অব্দি স্ক্রল করলাম, রাইট? এইবার আমি এই পেজ থেকে এইটা ওপেন করলাম, অ্যান্ড দেন এইটা স্ক্রল করব। আচ্ছা বলেন, এইটুকুর মধ্যে আর ওই যে আমি যেটা দেখাইলাম এটার মধ্যে আপনাদের মানে ভালো লাগার যে বিষয়টা কোনটা লাগছে? মানে কোনটা আপনাদের কাছে সবচেয়ে সুইটেবল মনে হয়েছে? এই কন্টেন্টটা নাকি এইভাবে র কন্টেন্টটা? এই জেডি নেটের কন্টেন্টটা।
জিডি নেটের কন্টেন্টটা কেন? ওইখানে ইমেজ ছিল বা অন্যভাবে একটু ইয়া মডিফাই করা ছিল। ডেফিনেটলি। এইখানে যেমন হচ্ছে মানুষ আসলে একটা জিনিস বেশি কতক্ষণ দেখতে পারে না, সরি মানুষের অশ্রু বলতে পারেন বা হয়তো মানুষের চোখ, যেটা আপনি বললেন আপনি হচ্ছে কি দেখে না, খুব বেশি কতক্ষণ হচ্ছে এই যে দেখেন এত এত লেখা, এত এত লেখা মানুষ দেখতে দেখতে আসলে বোর হয়ে যাবে, চোখ ক্লান্ত হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? জি। কিন্তু জেনারেটরটা আপনি ভালো করে দেখেন, একটু টেক্সট তারপরে আবার ইমেজ, একটু টেক্সট তারপরে আবার ইমেজ, আবার পাশে তো যেহেতু অ্যাড চলতেছে এটা বাদ দিলাম, আমরা এটা ধরবো না। একটু টেক্সট তারপরে আবার ইমেজ। সো এই যে দেখতে দেখতে একটু পড়ার পরে তার কাছে একটু প্রশান্তি ফিল হবে, না এখানে একটা ইমেজ আছে, কিছু একটা মিন করতেছে। বাট আপনি যখন আলটিমেট টেক্সট আর টেক্সট দিয়ে গেলেন, যেমনটা হচ্ছে আমাদের বই যখন আমরা পড়তে থাকি, তাই না ভাই? হুম। এই জন্যই তো বই পড়তে ভালো লাগে না। বইয়ের মধ্যে ফটো দেয় না। খালি লেখা আর লেখা নাকি? আর কিছু আছে? না। এটা তো আর ক্লাস 2-3 পোলাপানের বই না, যে ওখানে বা হচ্ছে শিশু শ্রেণীর বই না, নামের সাথে বা কোনো একটা কিছু লিখলে পাশাপাশি হচ্ছে ওখানে ঘোড়া দেখালো, মানে গতে ঘোড়া, ঘোড়ার একটা ছবি দিল, রাইট? এরকম তো না, আপনাদের বইগুলো কি এরকম এখন? খালি কি লেখা আর লেখা, রাইট? এই জন্যই তো আমরা খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যাই বই পড়তে পড়তে। সো তার মানে আমাদের কন্টেন্টটাকে সুন্দর করতে হলে কি করতে হবে? উই হ্যাভ টু মাস্ট অ্যাড ইমেজ। আমাদেরকে কি করতে ইমেজ। হবে? ইমেজ। আমাদের কি করতে হবে? ইমেজ এড করতে হবে, মাথায় রাখবেন। বুঝতে পেরেছেন? হুম। কিছু পর পর কি করতে হবে, মানে কিছু লেখার পর পর আমাদেরকে আমাদের ওয়েব পেজে কি অ্যাড করতে হবে? ইমেজেস অ্যাড করতে হবে। আবার যদি পারেন আপনি ভিডিও অ্যাড করতে পারেন, তবে ভিডিওটা বেশি প্রচলিত না, বিকজ ভিডিওর এমবি কি বেশি হয় না কম হয়? বেশি। মানে ইমেজের তুলনায় সাইজ বেশি না, বড় না? জি। হুম। তো যত বড় ওয়েবসাইটের একটা বিষয় হচ্ছে, আপনি ওয়েবসাইটে যত বড় বড় ফাইল দিবেন ওয়েবসাইট তত স্লো হতে থাকবে। আর ওয়েবসাইটকে যদি আপনি ফাস্ট লোডিং থাকতে চান, মানে আপনার ওয়েবসাইটটাকে ফাস্ট লোড করাইতে চান, তাহলে ওয়েবসাইটে হালকা পাতলা জিনিস দিতে হবে। এখন ভিডিওর তুলনায় ইমেজ শত শত গুণ হালকা না? হুম। জি। একটা নর্মাল 3-4 সেকেন্ডের ভিডিও তো 5 এমবি হয়ে যায়, 10 এমবি হয়ে যায়। কিন্তু একটা ইমেজ মানে 5 এমবি হইতে হইলে কতগুলো ইমেজ ব্যবহার করা লাগে? একটা ইমেজ সর্বোচ্চ কত? 150 কেবি, 200 কেবি, 220 কেবি, রাইট? এখানে জেপিজি ফরম্যাট ইউজ করতে হবে, নট পিএনজি। পিএনজির কিন্তু আরো বড় বড় হয়, পিএনজি এক একটা ইমেজের দাম মানে কেবি, সরি এমবি, এমবি 700। অনেক বড় বড়, 700। অনেক বড় এমবি হয়। তো এত বড় ইমেজ দেওয়া যাবে না, আপনাকে ব্যবহার করতে হবে কি, জেপিজি টাইপের ইমেজ ব্যবহার করতে জেপিজি। হবে, যেটার এমবি কম হয়। কারণ হচ্ছে আপনি যত ভার দিবেন ওয়েবসাইটের উপর, ওয়েবসাইট তত লোড হইব। আর যত লোড হতে থাকবে আর গুগল মামা তত মুখ কালো হইতে থাকবে। বুঝেন নাই? ফিরে দেখাবে না। মানে বাসায় মেহমান যদি বেশি দিন থাকে মানুষের মুখ কালো হয়। বিশেষ করে ঢাকা শহরে এই অবস্থাটা, আর কারণ যাবে থাকার কবে? জায়গা সংকট ভাই। এটা থাকা জায়গায় মানে পরিস্থিতি শিকারের কারণে, রাইট? যারা থাকে জি। এরা এরা কথা বলে না এখন, যারা ঢাকা শহরে থাকে তারা এখন কথা বলবে না। জি, ঠিক আছে ভাই। কথা কি মিথ্যে বলছি ভাই? না না ভাই, সত্য না কথা। ভাই, ঠিক আছে। বিষয়টা হচ্ছে মানে খাওয়ার দাওয়ার ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে আসলে থাকা জায়গা সংকট, হ্যাঁ, যথেষ্ট সংকট। থাকাটা অনেক কষ্ট, খাওয়া দাওয়ার সমস্যা নাই। হ্যাঁ, এইটা হচ্ছে এই আর কি। So, আপনিও যত ভারী ভারী জিনিস দিতে থাকবেন ওয়েবসাইটে, আপনার ওয়েবসাইট কি হতে থাকবে, খালি লোড হতে থাকবে। আর যত বেশি লোড হইব, মানে ঘুরতে ঘুরতে মানে আপনি যাচ্ছেন না, কাস্ট সোজা কথা হচ্ছে ইউজার ক্লিক করছে, আপনি লোড আপনার ওয়েবসাইট তার সামনে শো হচ্ছে না। সো এইভাবে লেট হতে থাকলে গুগল মামার বুঝছেন তো মুখ কালো হয়ে যাব। আর উনি যদি গোলমাল একবার হয়ে যাবে। নারাজ হয়েছে, উনি যদি একবার ইউজারও নারাজ হয়ে হয়েছে যাবে। তাহলে অবস্থা হচ্ছে সে বুঝছেন তো কি হইতে পারে। মানে আপনার ওয়েবসাইটের অবস্থা খুব বাজে হয়ে যাবে। ড্যামেজ। আচ্ছা। সো এই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, যদি ইউটিউবে ভিডিওটা আগে থেকে আপলোড করে রাখেন, দেন এইখানে জাস্ট লিঙ্কটা কপি করে দিলেন, তাহলে ভিডিও কিন্তু থাকবে কোথায়? ভিডিওটা কিন্তু ইউটিউবেই ইউটিউবে। আসে। ভিডিওর ভারটা কিন্তু কোথায়? ইউটিউবে। এটা সুবিধা করছে ইউটিউব, ইউটিউবের লিঙ্কটা যেখানে প্লেস করেন না কেন, মানে ফেসবুক টেসবুক ছাড়া অটো প্লে হতে থাকে। ইভেন এই কানেকশনটা এটা হোয়াটসঅ্যাপেও নিয়ে আসছে। মানে হোয়াটসঅ্যাপে ইউটিউব লিঙ্ক দিলে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপ থেকে ভিডিও দেখতে পারবেন, ইউটিউবে আর যাওয়া লাগে না।
বুঝতে পেরেছেন? ওটা হুম এই সুবিধাটা শুধু ইউটিউব দেয়, এই জন্য আপনি চাইলে ইউটিউবে ভিডিও আপলোড করে দিতে এখানে জাস্ট এখানে লিঙ্ক করে দিলেন, লিঙ্কটা পেস্ট করে দিলেই ওই ভিডিওটাই প্লে হবে এখানে কাস্টমারের সামনে। ওকে, জাস্ট লিঙ্কটা পেস্ট করে দিবেন আপনি টেক্সটের মতো, দেখবেন অটোমেটিক্যালি ওই ভিডিওটা শো হবে পাবলিকের সামনে। আচ্ছা, তাহলে আমাদের কি কি কাজ? 3 নম্বর কাজ হচ্ছে আমরা ইমেজ অথবা ভিডিও অ্যাড করব, রাইট? আচ্ছা, তো আরেকটা বিষয় হচ্ছে আমরা যে ইমেজগুলা অ্যাড করব এই ইমেজগুলার এই ইমেজগুলাকে গুগল কি নামে চিনবে? প্রত্যেকটা ইমেজের এক একটা নাম দিতে হবে বলছিলাম। অল্টারনেটিভ। অল্টারনেটিভ টেক্সট দিতে হবে, গতকাল কথা বলছিলাম না, বা এআলটি টেক, রাইট? কি দিতে হবে? অল্টারনেটিভ। অল্টারনেটিভ টেক্সট দিতে হবে প্রত্যেকটা। হুম, প্রত্যেকটা ইমেজের কি করতে হবে? এআলটি ট্যাগ দিতে হবে, মাথায় রাখবেন। অল্টারনেটিভ টেক্সট ইউজ করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা ইমেজকে নামকরণ করতে হবে। কি করতে হবে? নামকরণ করতে হবে, মাথায় রাখবেন। ঠিক আছে? জি। ঠিক আচ্ছা, আছে। এই গেল। দেন 5 নাম্বার, পরবর্তীতে 5 নাম্বারে কি করতে হবে আমাদেরকে? এন্টার লিঙ্ক। লিংক। আমাদেরকে করতে হবে অ্যাড ইমেজ ভিডিও এএলটি ট্যাগ, দেন 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 হোয়াট শুড উই ডু? আচ্ছা, ওকে, আমাদের মেটা ডেসক্রিপশনটাকে কি করতে হবে? অ্যাড করতে হবে। মেটা ডেসক্রিপশন অপটিমাইজ করতে হবে। কি করতে হবে? অপটিমাইজ করতে হবে। এখানে ওভার অপটিমাইজ করবেন না, চেষ্টা করবেন। এই মেটা ডেসক্রিপশন কিন্তু 160 ক্যারেক্টারের, অর্থাৎ মেটা ডেসক্রিপশন কোনটা দেখাইছি, রাইট? এই যে আমরা সার্চ করি, এই যে এখান থেকে দেয়ার থেকে শুরু করে এই গ্লাক্সি অবধি, এই গ্লাক্সি অবধি কি, এইটা হচ্ছে আসলে মেটা ডেসক্রিপশন, হ্যাঁ। এইটা অবধি মেটা ডেসক্রিপশন। সো আপনি ইনক্লুড একটু ভালো করে যদি খেয়াল করেন, এই মেটা ডেসক্রিপশনটা আপনাকে সুন্দর করে লিখতে হবে, অর্থাৎ 160 ক্যারেক্টারের মধ্যে যেন সে পড়ে বুঝতে পারে হোয়াট শুড উই ডু, মানে তারা, সরি, ওটা না, মানে হোয়াট দে উইল গেট ফ্রম দিস কন্টেন্ট, মানে আপনার এই পেজে ঢুকলে তারা কি বেনিফিট পাবে। এটা জাস্ট 160 ক্যারেক্টারের মধ্যে বলে দিতে হবে, 160 ক্যারেক্টারের মধ্যে বলে দিতে হবে। এই দেখেন এখানে কি বলছে, there are some features that rival smartwatches but the venue clearly are the best jamming tech to the Apple. এটার চাইতে আপনি যদি ভালো করে দেখেন, ওদের কন্টেন্টটা বড় হয়েছে এই জন্য আসলে র্যাঙ্ক করছে, ওখানে কারণও আছে, ওদের লিঙ্কডিন এগুলো পরে বলবো কেন 1 নাম্বার পজিশনে আছে। আপনি যদি এটার চাইতে এটার চাইতে জিডি নেটের চাইতে যদি এই উইয়ার্ডের মেটা ডেসক্রিপশনটা দেখেন, দেখবেন অনেক সুন্দর করে গোছানো, ভালো করে খেয়াল করেন। উই হ্যাভ টেস্টেড দ্যাম অল, মানে উনি বলতে চাচ্ছে যে এই কন্টেন্টে বা এই পেজে আমরা যেই সকল স্মার্ট ওয়াচেস নিয়ে কথাবার্তা বলেছি, এই যে কয়টা নিয়ে কথা বলেছি, 7 বেস্ট স্মার্ট ওয়াচেস 2023, বুঝতে পেরেছেন? মানে 7টা, উনার দৃষ্টিতে 7টা সেরা স্মার্ট ওয়াচেস 2023 সালে সেরা স্মার্ট ওয়াচেস নিয়ে কথাবার্তা বলছে, বুঝতে পেরেছেন? এই উনার র্যাঙ্ক করার পেছনে এই জিনিসটাও একটা দায়ী। উনি এই কন্টেন্টটাকে আপডেট করে নেয়, অথচ 23 গিয়ে এখন 24-এর তৃতীয় মাসও শেষ পর্যায়ে, তাই না? উনি যদি আপডেটেড করতো, আর উনারটা দেখেন তো, বুঝতে পেরেছেন? 24। হ্যাঁ, 24। জাস্ট উনাকে মানে উনি পেছনে পড়ার পেছনে এই একটা, মানে এটাই কারণ হতে পারে, কারণ ওটা ব্যাকডেটেড, এখন 23 সাল আর নাই। কথা কি বুঝতে পেরেছেন নাকি? আচ্ছা, তাইলে এই দেখেন, ইনারটাও আমরা পড়ছি না এই দেয়ার থেকে, আপনি ভালো করে খেয়াল করেন। উনি এই যে দেখেন, উনি মার্চের 5 তারিখে আপডেট করছেন, এই আপডেটের পরে উনি প্রথমে র্যাঙ্ক করছেন। আদারওয়াইজ আমি যতবার হচ্ছে আপনাদেরকে যখন দেখাইছিলাম তখন জিডি নেটকে এইদিকে পাইছিলাম। আমরা যখন কিওয়ার্ড রিসার্চের ক্লাসে বা এর এর আগে যে ক্লাসগুলোতে আমরা জাস্ট ওই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি বোঝানোর সময় আপনাদেরকে ফ্রি টুল দিয়ে কিওয়ার্ড রিসার্চ করার সময় জিডি নেটকে এটার আশেপাশে দেখছিলাম, তাই না? যদি প্রিভিয়াস ভিডিওতে আপনি দেখেন, ভালো করে খেয়াল করলে আপনি বুঝতে পারবেন যে ওরা আমরা নিচের দিকে দেখতে পাইছি। জাস্ট মার্চের 5 তারিখে ও আপডেট, মার্চের 5 তারিখে ও একটু এডিট করছে, কন্টেন্টে আপডেট আনছে, এরপরে সে র্যাঙ্ক করে আসছে, বুঝছেন? মার্চ মাসে, এই মাসে আপডেট করছে, মানে 15 দিন আগে, এই কারণে র্যাঙ্ক করে আছে। আচ্ছা, একটু ভালো করে খেয়াল করেন, এই মেটা ডেসক্রিপশনটা তার সাথে কিন্তু এটার সাথে গুছানো, আপনি ভালো করে খেয়াল করেন। দেখেন, উই হ্যাভ টেস্টেড দ্যাম অল, মানে এই যে এখানে 7টা
সেরা স্মার্ট ওয়াচেস নিয়ে কথা বলছি। এটা আমরা অলরেডি ব্যবহার, টেস্টেড মানে হচ্ছে আমরা ব্যবহার করেছি এটা বোঝাচ্ছে। এই টেস্টেড মানে মানে খেয়ে দেখা না, ব্যবহার করে দেখা, বুঝতে পেরেছেন? ফ্রম দ্য অ্যাপেল ওয়াচেস সিরিজ 9 টু দ্য স্যামসাং গ্যালাক্সি ওয়াচেস 6, অর্থাৎ প্রথমটা হচ্ছে তার মনে হয় সিরিজ 9 থেকে শুরু করে একদম লাস্ট, মানে যে কোনো এটা স্মার্ট ওয়াচটা উনি রিভিউ করছে সেটা হচ্ছে গ্যালাক্সি ওয়াচ 6 অ্যান্ড পিক্সেল ওয়াচ 2। দিস আর আওয়ার ফেভারিট স্মার্ট ওয়াচেস। অর্থাৎ ভালো করে খেয়াল করেন, ওরা এটা বোঝাতে চাচ্ছে, জাস্ট এই শর্ট লাইনে 160 ক্যারেক্টারের মধ্যে ওরা এটা বোঝাতে চাচ্ছিল, মানে একজন রিডারকে বা একজন ইউজারকে এটা বোঝাতে চাচ্ছে যে আমরা যে 7টা বেস্ট স্মার্ট ওয়াচ নিয়ে লিখেছি, এগুলা আমরা ব্যবহার করেছি, ব্যবহার করে আমরা এগুলা কি করেছি, মানে ব্যবহার করার পরে এসে রিভিউ লিখতেছি। তাহলে এই দেখেন, আপনি যদি এরকম পান, এখন এই কথাটা যদি আপনার সামনে উপস্থাপন করে, তাহলে আপনি কি এখানে এঙ্গেজ হবেন না? মানে একটা নর্মাল কেউ জাস্ট কপি, মানে কেউ একজন নর্মালি রিভিউ লিখছে ব্যবহার না করে, আরেকজন ব্যবহার করে ফিডব্যাক দিচ্ছে, একজন ব্যবহার না করেই বলতেছে প্রোডাক্টটা এমন এমন এমন। কোথা থেকে? ওই যে অনলাইনে সে পিকচার দেখতেছে, ই কমার্স ওয়েবসাইটে সে যে যে পিকচারগুলো আছে ওই পিকচারের উপরে সে বলে দিল যে এটা এটা এমন হতে পারে, বাট আরেকজন ব্যবহার করে তারপরে সে ফিডব্যাক দিতেছে যে এটা এমন এটা এমন, এটা এই সার্ভিস দেয়। তাহলে আপনার কাছে কোনটা ট্রাস্টেড, আপনি কোনটাতে বেশি এঙ্গেজ হবেন, কোনটাতে বেশি আপনি হচ্ছে ইয়ে হবেন, এটা কি কি বলে, ইমপ্রেসড হবেন কোনটাতে? আর ডেফিনেটলি যেটা টেস্টেড, যেটা ব্যবহার করে রিভিউ দিয়েছে, তাই না? জি এইটা হচ্ছে তাহলে এই কন্টেন্টটার মধ্যে, মানে এই মেটা ডেসক্রিপশনটা মোটামুটি এর তুলনায় কিন্তু যথেষ্ট অপটিমাইজড। বুঝতে পেরেছেন? আরেকটা জিনিস ভালো করে খেয়াল করেন, এই জিডিনেটের ফলো করেন, উইয়ার্ডের ফলো করেন, আর এদের যাদেরকেই ফলো করেন না কেন, ওদের ম্যাক্সিমামই খেয়াল করেন, ওদের যে মেইন টার্গেটেড কিওয়ার্ডটা, আপনি যদি ওদের মেটা ডেসক্রিপশনটা পড়েন, ওই মেইন টার্গেটেড কিওয়ার্ডটা একবার হইলেও তাদের এখানে আছে, একবার আছে। ভালো করে খেয়াল করেন, এই যে স্মার্ট ওয়াচেস আর এই জায়গায় আসে বেস্ট, তাই না? জি এটা জি তাদের ভাই। কিওয়ার্ডে যে ভালো করেন, এই যে গুগলে সার্চ করার পরে এটা আপনার হচ্ছে ইয়ে করে রাখছে, ব্লার করে রাখছে, এই সরি, বোল্ড করে রাখছে। এখানে ভালো করে খেয়াল করেন স্মার্ট ওয়াচেস, তার মানে এই মেটা, টাইটেলও আছে হ্যাঁ, ডেসক্রিপশনও আছে। ডেসক্রিপশনেও আছে। এই তার মানে আমাদেরকে কি করতে হবে, কি করতে হবে? মেটা ডেসক্রিপশনটা অপটিমাইজ ডেসক্রিপশনটা অপটিমাইজ করতে হবে, আমাদেরকে চেষ্টা করতে হবে ওই যে 160 ক্যারেক্টারটা আমরা লিখবো, এই ছোট একটা লাইন লিখবো, জাস্ট ছোট্ট একটা লাইন, ও লাইনের মধ্যে আমাদেরকে কোনোভাবে, মানে কোনোভাবে টাইটেল আমাদের মেইন যে টার্গেটেড কিওয়ার্ডটা ওটা সহ একটা মিনিংফুল, এখন আপনি ওটা ইনক্লুড করতে গিয়ে আবার মিনিং হারাই ফেললে কিন্তু হবে না ওই মেটা ডেসক্রিপশনে। যেমন এই যে এই এখানে যদি ওরা ফোর্স করে হচ্ছে, মানে ওদের মেইন টার্গেট কিওয়ার্ড বসাইতে যাইতো কোন একটা, তাইলে কিন্তু এটা একটা মিনিংফুল হইতো না। এটা এখন আমাদের কাছে পরে মিনিংফুল হচ্ছে না, মানে এটার অর্থ সহ মিনিংফুল কিনা। জি কিন্তু এই যে আপনাকে বলছিলাম যে আমরা কি বললাম যে আমাদের মেটা ডেসক্রিপশনে আমাদের মেইন টার্গেটেড কিওয়ার্ডটা অ্যাড করতে, কিন্তু তাই জন্য আপনি কি করতে পারবেন না, মেটা ডেসক্রিপশনটাকে মানে মিনিংফুল বা মিনিংলেস করতে পারবেন না, যেটাকে আমরা বলি মিনিংলেস করতে পারবেন না। অবশ্যই আপনাকে মিনিংফুল রেখে ওই 160 ক্যারেক্টারের ভিতরেই আপনার মেইন টার্গেটেড কিওয়ার্ডটাকে একবার ইনক্লুড করতে হবে। আবার মাল্টিপল টাইম ইউজ করেন না, মাল্টিপল টাইম হলে এটা ওভার অপটিমাইজ হয়ে যাবে। আর জানেন তো, অতিরিক্ত কোনো কিছু ভালো না। ভালো না। বেশি খাইলে কি হবে? বদ হজম হবে নাকি? বদহজম। হ্যাঁ, এটা মাথায় রাখবেন। সো সবকিছুতে একটু নিয়ম শৃঙ্খলা অল্প আপনি অল্প। রক্ষা করবেন। আচ্ছা, খেয়াল করছেন? এরপরে জি আসেন বন্ধু। 6 নাম্বার ধাপ। 6 নাম্বার ধাপে আমরা কি করব? 6 নাম্বার ধাপে হচ্ছে আমরা ইউআরএল অপটিমাইজ করব। ইউআরএলটাকে জানেন আপনারা? জি অপটিমাইজ, আমরা কি করব? ইউআরএলটাকে আমরা কি করব? অপটিমাইজ। অপটিমাইজ করব। হাউ? আপনি একটু ভালো করে খেয়াল করেন, এই যে ইউআরএল কোনটা? ইউআরএল হচ্ছে এই যে আমরা এখন যেখানে আছি, এটা কি? এটা ইউআরএল না? হুম তো আমরা যদি জি এই ভাই। জিডিনেটটাকে ওপেন করি, উইয়ারটাকে ওপেন করি, আমরা যদি এই টেক রাডারকে ওপেন করি, আমরা যদি আহ জিএসএম আরনাকে ওপেন করি, একটু ভালো করে খেয়াল করেন, প্রত্যেকটাকে ওপেন করলাম, ওপেন করার পরে জাস্ট কি করবেন, আপনি ইউআরএল দিকে ফোকাস করেন। এটা হচ্ছে তাদের ইউআরএল, রাইট?
এটা জিডিনেটের ইউআরএল। জি। এটা হচ্ছে উয়ার্ডের ইউআরএল। আমি স্লোলি যাচ্ছি, আরেকবার দেখেন। এটা হচ্ছে জিডিনেটের ইউআরএল, এটা হচ্ছে উয়ার্ডের ইউআরএল, এইটা এটা তো হচ্ছে একটা এক একটা ল্যান্ডিং পেজের ইউআরএল। এইটা হচ্ছে টেক রাডারের ইউআরএল, তারপর এটা হচ্ছে জিএসএম আর্নার ইউআরএল। একটু ভালো করে খেয়াল করেন, এই প্রত্যেকটা সবকটা স্মার্ট ওয়াচ আছে। ইউআরএল এ প্রত্যেকটা ইউআরএল এ একটা জিনিস কি কমন আপনারা পেয়েছেন? জি, জি স্মার্ট ভাই, ওয়াচ লেখা কিওয়ার্ড। আছে। সেটা হচ্ছে ওদের মেইন টার্গেটেড কিওয়ার্ডটা ইনক্লুড করা ইউআরএল এ, তাই না? মানে জি, প্রত্যেকটা ওয়েবসাইটের যেটা নাম, যেমন জিডিনেট.কম, তারপরে বেস্ট ইউআরএল এ ম্যাচ কি করা, কিওয়ার্ড ইনক্লুড করা, তাই না? কিওয়ার্ডটা। তারপরে উইয়ার.কম, তারপরে কি করা, ইউআরএল এ কিওয়ার্ড। মেইন টার্গেটেড কিওয়ার্ডটা অ্যাড করা। এইটা প্রত্যেকটা ওয়েবসাইটে, এই যে দেখেন দিবেশ স্মার্ট ওয়াচেস, এখানেও দিবেশ স্মার্ট ওয়াচেস, এই যে খেয়াল করেন। তার মানে তার মানে কি করা, প্রত্যেকটা ইউআরএল এ তাদের মেইন টার্গেটেড কিওয়ার্ডটা প্রতিটা ওয়েবসাইটে কি করা, প্রত্যেকটা ইউআরএল এ তাদের মেইন টার্গেটেড কিওয়ার্ডটা ইনক্লুড করা। এইটাই হচ্ছে আসলে ইউআরএল অপটিমাইজ করা। এই ইউআরএল অপটিমাইজেশন বলতে বোঝায় আপনার ইউআরএল এর মধ্যে আপনার মেইন যে টার্গেটেড কিওয়ার্ডটা, ওই কিওয়ার্ডটাকে কি করা, ইনক্লুড করা। ইনক্লুড করা। ওটা ইনক্লুড করলে ইউআরএলটা অপটিমাইজ হয়ে যাবে। এই সিম্পল কাজটা আমরা করতে পারবো না? জি। জি। বুঝতে পেরেছেন এবার? হ্যাঁ এতটুকু ভাই। জি ক্লিয়ার? ভাই। এই 6টা ধাপ বা জি। মানে এখানে 6টা ধাপ মানে 6টা কাজ, ঠিক আছে? আচ্ছা, জি ভাই, এরপরে ঠিক আসেন। আছে। ওকে ফাইন, এরপরে আমরা চলে আসি। এরপরে হচ্ছে আমরা আহ 7 নাম্বার স্টেপে চলে আসলাম। হ্যাঁ, 7 নাম্বার স্টেপটা কি হবে? 7 নাম্বার স্টেপটা হচ্ছে এই অর্পান অর্থ, অর্পান শব্দের অর্থ কি জানেন? না ভাই। অর্পান অর্থ এতিম। হচ্ছে এতিম, এতিম। অর্পান অর্থ কি? এতিম। এতিম। মানে এখানে ভালো করে খেয়াল করেন, অ্যাভয়েড অরপান পেজ, মানে অরপান মানে এতিম, পেজ মানে পেজ, আপনারা জানেন। তার মানে এতিম পেজ, এই এতিম পেজ জিনিসটা আবার কি? মানে কি অফ ফেজ নাকি? হুম হুম, একটাই পেজ মনে হয় নাকি? ব্ল্যাঙ্ক। না। অ্যাভয়েড অরপান পেজ, এই অরপান পেজটা কি বা এতিম পেজটাকে কি দেখেন। আহ আপনি যদি ভালো করে খেয়াল করেন, এতিমকে কেউ গুরুত্ব দেয়? আপনারা মানে আমাদের আশেপাশে সবাই খুব একটা বেশি গুরুত্ব দেয় কি? না। দেয়? জি না না। ভাই। তো আপনার ওয়েবসাইটে এরকম অরপান পেজ থাকলে গুগল কোন মানে গুগলের কোন ঠেকা পড়ছে সে গুরুত্ব দিবে? মানে আমরা সেও তো হিউম্যান, তাদের মতো। আমরা হিউম্যান হয়েই দেই না, তাহলে একটা অ্যালগরিদমের কোন ঠেকাটা পড়ছে বলেন তো? সে তো সব জানে। তার কোন ঠেকা পড়ছে বলেন? আপনার মানে অরবান পেজ মানে এতিম পেজ, এতিম পেজ মানে হচ্ছে আপনার ওয়েবসাইটের কিছু পেজ আছে অরবান, যেগুলো এতিম। এতিম মানে কি, আপনি গুরুত্ব দিচ্ছেন না এগুলাকে, আপনি নিজেই দাম দেন না, যার কারণে এতিম পড়ে আছে। দাম দিলে এতিম হিসেবে থাকতো না। এখন যেখানে আপনি আপনার ওয়েবসাইটের পেজকে দাম দিচ্ছেন না, সেখানে গুগল দাম দিবে আপনি আশা করেন কিভাবে? মানে আপনার ওয়েবসাইট, আপনার পেজ, আপনার ওয়েবসাইটে এই পেজ, আপনি গুরুত্ব দিচ্ছেন না, গুগল থেকে গুরুত্ব আশা করেন? আচ্ছা, এবার আসেন একটু কথা বলি, বিকজ হচ্ছে এই অরপান পেজটাকে কি ভাই, এই অরপান পেজটা হচ্ছে মানে এমন একটা পেজ যেখান থেকে এই দিকও যাওয়া যায় না, ওই দিকও যাওয়া যায় না, যেটা লোড হয়েছে হয়েছে হয়েছে। একটা জিনিস ভালো করে খেয়াল করেন, এই কন্টেন্ট কোথাও ক্লিক করলে, কোথাও ক্লিক করলে কোথাও যাচ্ছে, অন্য কোথাও লোড হচ্ছে, অন্য পেজ আসতেছে, না, না। আসছে কোথাও কিছু আসতেছে, মানে না। কোনো পেজ, একটা নতুন করে কোনো পেজ কি ওপেন হচ্ছে যেখানেই ক্লিক করি না কেন? না, রাইট? কিন্তু আমরা ওই যে কালকে গত ক্লাসে আমরা এক্সটার্নাল ইন্টারনাল লিঙ্কের উদাহরণ দিতে গিয়ে বললাম যে জিডিনেটের এই কন্টেন্টটা দেখালাম, কোথাও ক্লিক করলে অ্যামাজনে নিয়ে যাচ্ছে, কোথাও ক্লিক করলে আবার জিডিনেটের ব্যাক করে নিয়ে আসছে অন্য পেজে, রাইট? তার মানে এই পেজ থেকে এদিকে ক্লিক করলেও কোথাও যাওয়া যাচ্ছে, ওইদিকে ক্লিক করলেও কোথাও যাওয়া যাচ্ছে, যাচ্ছে না? হুম। এই মূলত হচ্ছে
মানে একটা পেজ, অরফান পেজ বলতে একটা পেজে যখন কোনো লিঙ্ক থাকে না, উইদাউট লিঙ্ক যেই পেজ সেটাই হচ্ছে মূলত অরফান পেজ। বুঝতে পেরেছেন? জি। এটাকে আমাদের কি করতে হবে? অ্যাভয়েড মানে কি? বাদ দিতে হবে। বাদ দিতে হবে, মানে অ্যাভয়েড অরফান, মানে কোনো পেজকে অরফান হিসেবে রাখা বাদ দিতে হবে। যাবে সে- না। ঠিক আছে, তো এই অ্যাভয়েড অরফান পেজ থেকে বাঁচতে হলে কি করতে হবে? যেহেতু অরফান পেজ, সোজা কথা হচ্ছে, এটা সোজা ডিরেক্ট কথা, অরফান পেজ জীবনেও কোনো দিন গুগলে র্যাঙ্ক করবে না। আপনি এই পেজটার জন্য এসইও করতে করতে যদি মরেও যান, গুগল কোনোদিন র্যাঙ্ক দিবে না। অরফান পেজকে গুগল কখনো র্যাঙ্ক দেয় না। আবার বললাম, মনে থাকবে তো? কথা কয় না। জি ভাই। মানে আপনি এসইও করতে করতে যদি শহীদ হয়ে যান, ওই পেজ কোনোদিন র্যাঙ্ক করবে না। ওটা ড্যামেজ। ওটা শেষ। সো এই অরপান পেজ থেকে কি করতে হবে তাহলে? অরপান পেজ থেকে যদি বাদ দিতে হয়, বা এই পেজটাকে অরপান না রেখে, হ্যাঁ, অরপান না রেখে যদি, মানে অরপান যদি কাটাইতে হয়, কি করতে হবে? অরপান কাটাইতে হলে এটাকে হয় এক্সটার্নাল লিঙ্ক এড করতে হবে, অথবা ইন্টারনাল লিঙ্ক এড করতে হবে। সবচাইতে বেস্ট মেথড হচ্ছে, একটা পেজ তখনই অরপান থাকে না যেটা হচ্ছে, যে পেজটাতে হচ্ছে ইন্টারনাল এক্সটার্নাল দুইটাই লিঙ্ক থাকে। দুইটাই যখন থাকবে তখনই একটা প্রপার পেজ। আদারওয়াইজ কোনো না কোনো ভাবে সে অরপান। বুঝতে পেরেছেন? জি। জি এক্সটার্নাল ভাই। ইন্টারনাল দুইটাই থাকতে হবে। ক্লিয়ার? সো তাহলে, আমরা 8 নাম্বার স্টেপটা, 9 নাম্বার স্টেপটা একদম ইজিলি পেয়ে যাচ্ছি। কি কি বলেন তো? অ্যাড এক্সটার্নাল আর ইন্টারনাল। এক্সটার্নাল লিঙ্ক, রাইট? প্রথমে ইন্টারনাল, যেহেতু ভেতরের কাহিনী। ইন্টারনাল লিঙ্ক। 9 নাম্বারে কি হবে বলেন তো? এক্সটার্নাল। এক্সটার্নাল লিঙ্ক অ্যাড করতে হবে। এই জিনিসটা আমরা পারবো না? 100% পারবো, যখন একটা কন্টেন্ট প্র্যাকটিক্যালি করবো। তার মানে হচ্ছে ইন্টারনাল লিঙ্ক কোনটা, ওটা ডিটেইলস গত ক্লাসে বলেছিলাম না? জি। জি ভাই। ইন্টারনাল লিঙ্কটা গত ক্লাসে ডিটেলস বলেছিলাম, এক্সটার্নাল লিঙ্কটাও গত ক্লাসে ডিটেলস বলেছিলাম। তো এই জন্য আমরা হচ্ছে এখন সংক্ষেপ করলাম, মানে আজকে আর বেশি এটাতে করলাম না। আচ্ছা, তো এই ইন্টারনাল লিঙ্ক এক্সটার্নাল লিঙ্ক করতে হবে কোন জিনিসটা মাথায় রেখে বলেন তো? প্রোডাক্ট। কিওয়ার্ড। অনলাইনে যদি বেতের আঘাত করা যায় তো, তাইলে তো মনে হয় অনেক কিছু করা যাইতো। আচ্ছা, টেক ইট ফানি, সমস্যা নেই। যদিও আমরা এরকম কিছু করব না। আমি কিন্তু গত ক্লাসে একটা জিনিস অনেকবার বুঝিয়েছি। অ্যাঙ্কার টেক্সট। টেক্সট। টেক্সট অ্যাঙ্কর টেক্সট। এই এই ক্লু দিছি আর বুঝছেন না? ইন্টারনাল লিঙ্ক এক্সটার্নাল লিঙ্ক করতে হলে কোন টেক্সটের উপরে করবেন, সেটা যেন, যেই টেক্সটের উপরে করবেন সেটা যেন একটা প্রপার অ্যাঙ্কর টেক্সট হয়। এই জিনিসটা মাথায় রেখে করতে হবে। ভুলে গেছিলেন? না ভাই, না ভাই মনে মনে ছিল। ছিল তো। কনফিউজ। কনফিউশন থাকলে হবে? সব জায়গায় খালি কনফিউশন মিয়া। সব জায়গায় কনফিউশন থাকলে হবে নাকি? কোন তো। না, সংশোধন করতে হবে। আচ্ছা বলেন এবার। আহ তাহলে এক্সটার্নাল লিঙ্ক ইন্টারনাল লিঙ্ক এই দুইটা আমাদের কি কি করতে হবে? অ্যাঙ্কর টেক্সটের মধ্যে একটা প্রপার এনকোড টেক্সট সিলেক্ট করে দেন আমাদের এক্সটার্নাল ইন্টারনাল দুইটা লিঙ্কই কি করা লাগবে? অ্যাড লিঙ্ক করা রাখা। লাগবে। আমার কথা কি বুঝতে পেরেছেন? জি। জি ভাই। এই যে এইটুকু অব্দি আমরা আসলাম, কারো কি কোনো প্রশ্ন আছে? না। কারো নাই? না ভাই, কোশ্চেন নাই, বুঝতে পারছি। শিওর? কারো কোনো প্রশ্ন নাই? থাকার তো কথা না মেবি। তারপরে থাকলে করেন, আমি আনসার দিব, টেনশন নাই। থাকলে তারপরে করতে পারেন। এখন নেই, প্র্যাকটিক্যাল যখন হবে তখন বুঝতে হবে। এখন নেই? কখন তাহলে ভাই? প্র্যাকটিক্যাল যখন হবে। তাহলে কখন থাকবে বলেন? যত প্রশ্ন সব প্র্যাকটিক্যাল হবে।
প্র্যাকটিক্যালি হবে, রাইট? জি। আচ্ছা ঠিক আছে, তাহলে যদি হয় ওটা, যদি আপনাদের সমস্যা না হয়, তাহলে তো মনে হয় আমরা আগাইতে পারি। জি। আমরা কি আগাইতে পারি কিনা? ইয়েস। জি ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এই কয়েকটা যদি কাজ করি, খুব বেশি স্টেপ না, ভালো করে খেয়াল করেন। অন পেজ এসইওতে জাস্ট এই কয়েকটা স্টেপ যদি আমরা ফলো করতে পারি, এই কয়েকটা স্টেপ যদি আমরা ফলো করি, তাহলে আমাদের অন পেজ এসইওটা হয়ে যাবে। সো অন পেজ এসইওর কাজগুলো খুব ইজি। একটা কন্টেন্টের মধ্যে জাস্ট এই জিনিসগুলো অ্যাড করা, এটা আমরা সবাই পারবো। পারবো না? জি ভাই। কে কে পারবেন না কোন? হাত তুলেন। দেখিয়ে পারবো দিলে ভাই। ঝড়ের মতো চলে যাবে। একবার তো দেখে লাইভ নিলে এটা ঝড়ের তো, মতো চলে যাবে। এইটা কে কে পারবেন না দেখি তো। লাইভ দেখা দিলে পারবো একবার। লাইভ তো দেখাবো ভাই। দেখেন আমি জাস্ট হচ্ছে আপনারা যেন, মানে একদম কোনো কিছুই যেন না থাকে, এই জন্যই আসলে সব ক্লিয়ার করে নেওয়া এখান থেকে। নাহলে তো আমি ওই জন্য ডিরেক্ট হচ্ছে, মানে ডিরেক্ট ইয়েতে চলে যেতে পারতাম, একদম ডিরেক্ট লাইভ প্রজেক্টে চলে যেতে পারতাম। লাইভ একটা কন্টেন্ট নিয়ে দেখাইলাম, এনে বলে দিলাম যে এইটা এটা করতে হয়, এটাকেই বলে। ওই অথচ জন্য তো আমি কোর্সের নাম হচ্ছে কি এসইও মাস্টারি। আমাদের মানে একটা ক্লাসই এনাফ অন পেজের জন্য। সেখানে আমরা 3টা ক্লাস করতে, আর আর নেক্সট ক্লাসটা হবে প্র্যাকটিক্যাল। 3টা ক্লাস করতেছি। তারপরে যদি 3টা ক্লাসে শেষ না হয়, আরো একটা ক্লাস বাড়াবো, টেনশন নেই। মানে অন পেজে সিম্পল কাজ একটাই এনাফ। আমরা বাড়াচ্ছি কেন? যাতে করে আপনারা ইজিলি বুঝতে পারেন। বুঝতে পেরেছেন? আচ্ছা যাই হোক, টেনশন নাই। আমার কথা হচ্ছে যতটুকু, যতক্ষণ আপনারা বুঝবেন না, ততক্ষণ বুঝাতে থাকবো। সার্ভিস দিয়ে যাবেন নাকি? হ্যাঁ। সার্ভিস দিয়ে যাবেন। ততক্ষণ বুঝাতে থাকবো। যতক্ষণ বুঝবো না ততক্ষণ তো আমাদের ইকবাল ভাই আছে, সমস্যা কি? ততক্ষণ বুঝাতে থাকবো, আপনারা খালি বুঝে নিবেন। মানে বলবেন যে বুঝছি, তারপর মানে তারপর বাদ অফ করব। ঠিক আছে, তাহলে আমরা আজকে অফ করি নাকি? জি। অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে তো, আর বেশি কথা বলা সম্ভব না আসলে। রোজা না হইলে তাহলে বলা যাইতো। ভাই তারপরে আমরা দেখবেন যে হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসের আমাদের যে, যে ডিউরেশনটা আছে না, আমরা আমাদের ওই ডিউরেশনের আগেই শেষ করবো ইনশাল্লাহ। হ্যাঁ বলেন, কি বলতে চাচ্ছিলেন? আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটটা ইনস্টল করলাম, ওইটাতে আমরা তো প্র্যাকটিক্যাল কাজ করবো, তাই না? ওটাতে আপনারা প্র্যাকটিস পারপাস করতে পারেন। আর ওই যে আমি যেটা বললাম সেটা যদি, তাহলে আমি গত ক্লাসে দেখাই, একটা লাইভ ওয়েবসাইট ধরে দিলে আরো ভালো না? মানে একবারে লাইভ হ্যাঁ। ওয়েবসাইট আরো যেটা, আরো ভালো। জি যেটা জি ভাই, হচ্ছে, সেটা তো লাইভ ওয়েবসাইট তো ধরবই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা ট্রাই করতে পারেন আজকে, সমস্যা নেই তো। না, এখন এটাতে প্লাগ ইন বা কোনো কিছু নামানো লাগবে না? কিভাবে হ্যাঁ করবো লাগবে বা লাগবে। এই জন্য আর কি। লাগবে না মানে, সবই লাগবে। এই যে প্লাগ ইন নামাইতে জানি না দেখে তো ভাই ওয়েবসাইটটা রেখে দিছি, না ছাড়া তো এতদিন কাজ টাজ করতাম। কয় কি কয়, পারি না বলে রেখে দিছি। তা না হলে কি উড়ে নিয়ে যেতেন? একটু টুকটাক প্র্যাকটিস করতাম আর কি। আচ্ছা নেক্সট আচ্ছা। ক্লাসে হয়তো হবে। হ্যাঁ আমাদের হয়ে যাবে, টেনশন নেই, আপনি দেখবেন আমরা খুব দ্রুত আগাইতে পারবো। আহ, আচ্ছা দাঁড়ান, আমি একটু চেক জি, আহ, একটু ট্রাই করি স্মরণ করার যে কোনো কিছু বাদ গেল নাকি। ওকে ওকে, আচ্ছা রেকর্ডটা স্টপ করি নাই, আহা। ঠিক আছে, কোনো কিছুই বাদ যায় নাই, টেনশন নাই। অল্টার ট্যাগ আর টেক্সট একই না? অল্টারনেটিভ টেক্সট, হ্যাঁ হ্যাঁ, অল্টারনেটিভ টেক্সট, এইটাকে কেউ অল্টারনেটিভ টেক্সট বলে, আবার কেউ এএলটি ট্যাগ বলে।